আমার বেশ মনে আছে, বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমিয়ে পড়ার পর। না, প্রতিদিন নয়, এই ধরুন মাসের 10 থেকে 21-22 তারিখ পর্যন্ত। বাড়িওয়ালার সামনে পড়াটাই এড়াতেই এই ভোর 5টা থেকে 12টা পর্যন্ত অফিস। বাবা বেশ রাগী ছিলেন। আমার বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না। পারলে নিশ্চয়ই জিজ্ঞাসা করতাম, বাবা, তুমি রোজ অফিসের আগে, ছুটির পর সংসদ ভবনের প্রামটিগুলোর নিচে অন্ধকার স্যাঁতস্যাঁতে রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাবো? কে তোমায় সকালের নাস্তা বানিয়ে দেয়? লাঞ্চ করো কি কখনো? বাড়ি ভাড়া দেওয়ার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দু ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে। উনি গলে যেতেন। এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম। মোটর সাইকেল পাশ কেটে বার হলেই আমি হাঁ করে চেয়ে থাকতাম। একদিন বাবা বলেছিলেন, শোনো আব্বা, নিম্ন মধ্যবিত্তের স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে রে বোকা। জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম, বাবা, জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের অপেক্ষা থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাফ দিয়ে জেগে ওঠে, হাত ধরাধরি করে হাঁটতে চায়, সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসাবে অন্যায় হবে? নাকি সে উচ্চবিত্ত হয়ে ওঠার ধৃষ্টতা? বলেই ভাবলাম, কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে। বেশি বলে ফেললাম না তো? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। শিক্ষা, সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল, তাদের অন্তত বাবার মুখের ওপর এমন বাগ্মিতা মানায় না। গলির মুখে 3 রাস্তার মোড়ে কার্তিকবাবুর মুদির দোকান। তোমাকে ভয়ে কোনোদিন বলিনি বাবা। ভীষণ হাস্যোজ্জ্বল লোকটাও মুখ আষাঢ়ের আকাশের মতো গোমড়া হয়ে যেত আমাদের বাকি স্লিপ ধরা হাতগুলো দেখলেই। একটা লজেন্সও কোনোদিনও চাইতে পারিনি বাকির খাতার কারণে। বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছে তা টের পেতে পেতে তখন আমিও আরেক বাবা হয়ে উঠছি। চাল ময়দার ঠোঙাগুলোকে কেটে সেলাই করে খাতা বানাতাম। বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের পুরনো বই কেনা। নতুন বই কেনার কথা তো কস্মিন কালেও ভাবতে পারিনি। আমিষবিহীন পেঁপে ভাজি, আলুর ঝোল, বেগুন ভর্তা খেয়েই কত দিন রাত পার করেছি। অন্য কিছুর চড়া আছে আমাদের বাজারের ব্যাগ জ্বলে যেত সে সময়, অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে। ঈদে পরবে কদাচিৎ জুটেছে ফার্মের মুরগি। আমাদের পিঠোপিঠি 2 ভাইয়ের জন্য একটা শখের জিন্সের প্যান্ট কিনতে পেরেছিলাম 300 টাকা খরচ করে, তাও 1 মাসের একটি টিউশনির বেতন দিয়ে। মা সেটা আলমারিতে তুলে রাখতেন। যদি কোথাও দাওয়াত পড়তো আমরা ভাগ করে নিতাম, কে গায়ে হলুদে যাবে সেটা পরে আর বরযাত্রী কে হবে। এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা 2 ভাই একসাথে গিয়েছি। উপহার কেনার সামর্থ্য কোনোদিনই আমাদের ছিল না, তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের কোনো চাহিদা থাকতে নেই। আমাদের মা তবু খুব খুশি ছিলেন, কারণ ক্ষুধা লাগলেও আমরা ভাতের মাড় লবণ ছিটিয়ে খেতে পারতাম। তখন ওই মাছের কাঁটা বেছে খেতে শিখিনি,
মাও সে কথা জানতেন, দুষতেন দারিদ্রতাকে। আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েশ করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম। স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে। স্কুলের মাইনে দেওয়ার 7 তারিখ পার হলেই ঝন্টু স্যার দাঁড় করিয়ে রাখতেন 1 পিরিয়ড প্রতিদিন। জানলে বাবা যদি কষ্ট পায়, তাই বলা হয়নি সে কথা কোনো দিন। প্রায় হাঁটু ছিলে দগদগে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে। গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপটিক হিসাবে। ঝরঝর করে পানি পড়তো তখন তার চোখ বেয়ে। কেন বাবা, কেন ফেলতে? আমার হাঁটুর ক্ষত, এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া, কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময় বুঝতে পারিনি। অন্যদের দেওয়া পুরনো জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম। তবে আমাদের মাঝে ছিল পদ্ম পুকুরের মতো ভীষণ লজ্জা। কলেজে, ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় ও মর্যাদা সম্পন্ন। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরের দৈন্য দশা। কারণ ছোটবেলা থেকেই আমাদের 2টো শিক্ষা দেওয়া হয়। 1, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর 2, আমরা সম্ভ্রান্ত পরিবারের ধারণ করি। আমাদের বুক, পেট, তলপেট, উদর, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ছিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপ্টে থাকবে। আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপ্টে থাকতো।